হ্যালো বন্ধুরা, ইউডি স্পোর্টসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্স সম্বন্ধে এবং আর কলকাতা নাইট রাইডার্সেরই আরেকটি ফ্র্যাঞ্চাইজি যেটি টিকেআর চিনবাগো নাইট রাইডার্স, ওটা নিয়ে একটু আলোচনা করব। তো বেশি দেরি না করে ভিডিওটি চালু করছি। তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকেও অল করে দেবে। তো বেশি দেরি না করে যদি ভিডিওটা শুরু করি, তো কলকাতা নাইট রাইডার্সের যে আরেকটা ফ্র্যাঞ্চাইজি সিপিএলে খেলে, তো সেই ফ্র্যাঞ্চাইজি এবছর সিপিএল জিতে গেছে টিকেআর। তো সেখানের কোচ ছিল ডুয়েন ব্রাভো। এখন এরপরে যেটা হবে আইপিএলের আগে, যেটা আমাদের আরেকটা ফ্র্যাঞ্চাইজি ডিকেআর খেলবে, সেখানে যদি কোনো ভালো রেজাল্ট হয় সেখানে হয়তো ডুয়েন ব্রাভো কলকাতার কোচ হিসাবে থাকতে পারে যে কোনো একটা পদে। নাও হলে হয়তো ডুয়েন ব্রাভোকে ভেঙ্কি মাহেশ্বর রেখেই দেবে। তো বিষয়টি কনফার্ম হলে আমি তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তো এর পরবর্তী আপডেট, যে আশ্বিন এদিকে আর যেখানে খেলে সেখানে যে নাম দিয়েছিল অকশানে, সেই অকশানে সে আনসোল চলে গেছে। এটি খুবই ভাবার বিষয়, কারণ ভাবা হয়েছিল যে সুনীল নারিনের একটা প্রপার ব্যাকআপ হিসাবে আশ্বিনকেই দেখা হবে সেই লিগে, কিন্তু আশ্বিন আনসোল চলে গেছে। তার কারণ হচ্ছে কি, তার বেস্ট প্রাইজ। ওখানে যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদের মধ্যে যে সবার দিয়ে বেশি বেস্ট প্রাইজ রেখেছিল আশ্বিন। আইপিএলও যেরকম আমরা দেখেছি, যখন ভালো ভালো প্লেয়ারদের নেওয়ার ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলো পুরোপুরি টাকাই ঢেলে দেয়, তারপরে যখন একটুখানি ভালো নামের প্লেয়ার আসে তাদের বেস্ট প্রাইসটা বেশি হওয়ার কারণে তাদের কোনো টিম নিতে পারে না। তারা তখন তাদের ব্যাকআপ হিসেবেই দেখতে থাকে, সেই জন্য অনেকে এরকমভাবে আনসোল চলে যায়। তো আশ্বিনের সাথেও সেই একই ঘটনা ঘটেছে, তাই সে এখন তাকে আর ওই লিগে দেখা যাবে না, যেখানে আমরা ভেবেছিলাম হয়তো এই ডিকেআরে সেই ক্যাপ্টেন্সি করবে। তো এর পরবর্তী আপডেটটি যদি বলি, সেটা হচ্ছে কি কলকাতার 5টি স্ট্র্যাটেজি কী হতে পারে আইপিএলের 2026-এ, সেটি নিয়ে। তো প্রথম, কলকাতার বরাবরই প্রবলেম হচ্ছে তাদের ওপেনিং ব্যাটসম্যান নিয়ে, যেখানে সুনীল নারিন আর ফিল সল্ট 2024 সালে সবার থেকে ভালো একটা ওপেনিং দিয়েছিল। তার আগে এবং পরে অতটা ভালো ওপেনিং চলেনি। হয় গৌতম গম্ভীর থাকাকালীন একটু হয়তো চলেছিল, গম্ভীর, সুনীল নারিন এবং ক্রিস লিন এরা থাকাকালীন একটু চলেছিল, কিন্তু তারপর থেকে গৌতম গম্ভীর যাওয়ার পর থেকে সেরকম ওপেনিং চলেনি। 2024-এ ফিল সল্ট আসার পরেও সেই ওপেনিংটা চলেছিল, যেখানে গৌতম গম্ভীর আবার ফেরত এসেছিলেন। তো এরপরে যদি ওপেনিংয়ে ভালো কিছু করতে হয় তাহলে ওপেনার হিসেবে ভালো কাউকেই টার্গেট করতে হবে, যেখানে র্যামোনলা, গুরবাজ বা কুইন্টন ডি কক এই বছর কেউই সেরকম চলেনি, এবং সুনীল নারাইনেরও বয়সটা হয়েছে। তাকে ওপেনার হিসেবে খেলানো ছাড়া তার ব্যাটিংয়ের কোনো কিছু নেওয়া যাবে না, সেই জন্যই তাকে ওপেনিংয়ে খেলানো হয়। কিন্তু এখন সময় চলে এসছে একটা ভালো ওপেনিং ব্যাটসম্যান নেওয়ার। তো এর পরের যে স্ট্র্যাটেজি হতে পারে সেটা হচ্ছে গিয়ে আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের ব্যাকআপ। আন্দ্রে রাসেল এবং সুনীল নারিন অনেক বছর ধরেই কেকেআরকে টেনে আসছে, এবং হয়তো তারা বেশি দিন খেলতে পারবে না। সুনীল নারিনটা যদিও পরের সার্কেলটা খেলতে পারে, কিন্তু আন্দ্রে রাসেল সে পরের সার্কেলটা খেলতে পারবে না, কারণ তার বয়সটা অনেকই হয়েছে এবং তার বয়স তার ব্যাটিংয়ে একদমই সাহায্য দিচ্ছে না। সে এখন প্রপার অলরাউন্ডার থেকে প্রায় বোলিং অলরাউন্ডারই হয়ে গেছে, কারণ তার ব্যাটিংটা এখন আর সেরকম কার্যকর নয় যেখানে সে নেমেই 6-4 মারতে পারবে। তার এখন কিছু বল খেলে সময় নিতে হবে, তারপরে সে ভালো ব্যাটিংয়ের প্রদর্শন দিতে পারবে। তো মনে হয় এবার সুনীল নারিন এবং আন্দ্রে রাসেলের ব্যাকআপটা অবশ্যই কেকেআরে নেওয়া উচিত। তো এর পরের স্ট্র্যাটেজি যদি বলি, তাহলে ক্যাপ্টেন। কলকাতার বরাবরই একটা প্রবলেম হচ্ছে, যেখানে তারা ভালো ক্যাপ্টেন নিচ্ছে, কিন্তু চ্যাম্পিয়ন করার পর বা ভালো কিছু ফলাফল করার পর পরের মেগা অকশনে ঠিক তারা চলে যাচ্ছে বা তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। যেখানে এই বছর শ্রেয়াস আইয়ার ছিল, শুভমান গিল একটা ভালো প্রসপেক্ট ছিল ক্যাপ্টেন হওয়ার, তাকে 2021 সালের মেগা অকশন আগে ছেড়ে দেওয়া হয়। তো এরমভাবে অনেকেই ভালো ক্যাপ্টেন চলে গেছে, যেখানে সূর্যকুমারও চলে গেছে। তো এবার পরবর্তী ক্যাপ্টেন খোঁজার সময় চলে এসছে, যেখানে সঞ্জু স্যামসন হচ্ছে কি সবথেকে ভালো প্রসপেক্ট এই আইপিএলের ক্ষেত্রে, যদি সে আর থেকে রিলিজ হয়ে মেগা অকশনে আসে, কারণ ট্রেড হওয়ার পসিবিলিটি একদমই কমে গেছে, তার ট্রেড হওয়ার চান্স একদমই কম।
সে মিনি অকশনে আসার চান্সই তার সবথেকে বেশি। যদি মিনি অকশনে সে আসে, আশা করতে পারি যে কলকাতা হয়তো তার পিছনে অবশ্যই ঝাঁপাবে। তো এর পরবর্তী আপডেটটি যদি দিই, তা হচ্ছে একটা উইকেট কিপার ব্যাটসম্যান। কলকাতার বরাবর একটা ডোমেস্টিক ভালো উইকেট কিপার ব্যাটসম্যান নেই, যেখানে তার আগের বছর লুবনিস সিসোদিয়াকে নিয়েছিল, কিন্তু তাকে কোনো সুযোগ দেয়নি। লুবনিস সিসোদিয়া খুব একটা ট্যালেন্টেড প্লেয়ার ছিল, কারণ সে এসেছিল আরসিবিতে, এবং তার জায়গায় তার ইনজুরি হওয়ার পর তার রিপ্লেসমেন্ট হিসাবে এসেছিল রজত পাতিদার। এবং সে আসার পরে সে কী করেছে আমরা সবাই দেখেছি। আগের বছর অর্থাৎ 2025 সালে সে আরসিবিকে প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন করে, এবং এখন ব্র্যান্ড ভ্যালু অনেক বেড়ে গেছে। তো এই রজত পাতিদার সে এই লুবনিস সিসোদিয়ার পরিবর্তে এসেছে, কিন্তু রজত পাতিদার এত ভালো জায়গায় পৌঁছে গেছে, কিন্তু লুবনিস সিসোদিয়াকে চান্স না পাওয়ার ফলে সে এখনও ভালো জায়গায় পৌঁছাতে পারেনি। তো তাকে যদি ভালো করে গ্রুম করা হয়, সে হয়তো কেকেআরের জন্য একটা ভালো প্রসপেক্ট হতে পারে। তো দেখা যাক কলকাতা নাইট রাইডার্স কী করে। তো এর পরের স্ট্র্যাটেজি নিয়ে যদি কথা বলি, তাহলে একটা ভালো ওভারসিজ বলার, যেখানে তারা 2024 সালে সেখানে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল, সেখানে মিচেল স্টার্কের মতো একটা বলার নিয়েছিল। যদিও সে লিগ ম্যাচে সেরকম কিছু করতে পারেনি, কিন্তু প্লে অফসে দেখিয়েছে সে কেন একটা হচ্ছে কি প্লেয়ার। কারণ সেমিফাইনাল এবং ফাইনাল 2024 সালের দুবারই সে জিতিয়েছে, দুটো ম্যাচই সে জিতিয়েছে, এবং দিল্লির হয়ে দেখিয়েছে যে কেন সে এত কি বলার এবং কেন এত ভালো সে নাম তার। এবছর যদিও অ্যান্ড্রিক নরকে এবং স্পেন্সার জনসনকে নিয়েছিল, কিন্তু অ্যান্ড্রিক নরকেকে সেরকমভাবে ইউজ করেনি, এবং সে অতটা ভালো বলও করেনি, কারণ মাঝে মাঝে তার গতিও তার বিরুদ্ধে তো চলে যায়। এবং স্পেন্সার জনসন, যার মধ্যে অনেকটা মিচেল জনসনের মতো প্রতিভা রয়েছে, তাকে যদি 2-4 বছর আরও রেখে গ্রুম করতে পারে কলকাতা নাইট রাইডার্স, তাহলে সেও একটা ভালো প্রসপেক্ট হতে পারে বোলিংয়ের ক্ষেত্রে। তো এই হচ্ছে কলকাতার স্ট্র্যাটেজি। তোমরা এবার বলো আর কোন বিষয়ে কলকাতার কমজোরি রয়েছে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অল করে দেবে। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।